আজকে এখানে এসআইআর নিয়ে বলতে এসেছি এবং আমি দর্শকদের আশ্বস্ত করতে চাই আমি এখন অবধি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করিনি, ইচ্ছাও নেই। তো আমি আমার মতো করে বলবো, কারণ এখানে অনেক আমার থেকে বিচক্ষণ, আমার থেকে জ্ঞানী এবং প্রজ্ঞাবান মানুষেরা বসে আছেন এবং রাজনীতিকবিদ বসে আছেন, এবং সেখানে আমি আমার মতো করে একজন সাধারণ মানুষ কি চান সেটা বলবার চেষ্টা করব। প্রথম কথা, সাধারণ মানুষ কি এসআইআর চায়? আর এসআইআর কি এই প্রথম হচ্ছে? না, এসআইআর তো প্রথম হচ্ছে না। এবং লক্ষ্যটা কি এসআইআরের? যাতে কেউ যার 18 বছর বয়স হয়ে গেছে বা কোনো কারণে ভোটার আইডি কার্ড বানাতে পারেনি সে বানিয়ে নিক, আর যে কোনো কারণে যে বৈধ না হয়, সে এখন নেই পৃথিবীতে বা অন্য রাজ্যে চলে গেছে বা সে কোনো চিটিংবাজি করে দুরকম জায়গায় ভোট দিচ্ছে, তো তাদের বাদ দেওয়া। এবং একটি আছে যেটা অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়া বলছেন। তো এবার আমি আসি যে আমি ব্যক্তিগতভাবে এসআইআর চাই, কারণ এটা একটা অ্যাকাউন্টিং। এবার কেন বলছি এই কথা, যে আমাদের ধরুন যদি বিহারে আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, আপনারা বলছেন 60 লক্ষ লোক বাদ গেছে, সেখান থেকে 22 বা 23 লক্ষ বোধহয় যারা মৃত তারা বাদ গেছে। তো এটা তো একটা মারাত্মক ব্যাপার এবং আমি চাই এটা হোক, কারণ আমারও বাবা মা গত হয়েছেন, তো আমি জানতে পারবো অন্তত তারা এখনও ভোট দিয়ে যাচ্ছেন না যাচ্ছেন না। আমি চাই এসআইআর হোক, আরও কঠিন কোনো যদি আইডেন্টি কার্ড হয় সেটাও হোক। আরেকটা স্ট্যাটিস্টিক্স দিয়ে এখানে বিহারে আমি শুনতে পাচ্ছি যে টোটাল যে মানে ভোটার্স তাদের থেকে 6.6% মতো বাদ গেছে। সেটা পশ্চিমবঙ্গে 6.6ও হতে পারে, কমও হতে পারে, 2-4% বেশিও হতে পারে। মানে 20% হবে না, আবার 1%ও হবে না। আমি ধরে রাখলাম 8%, 7% এর আশেপাশে হতে পারে, হয়তো বাদ যাবে। তো বাকি যারা মানে ধরুন 93%, তারা তো বাদ যাবে না। তাহলে হ্যারাসমেন্টের প্রশ্নটা কোত্থেকে আসছে? কাকে কে হ্যারাস করছে? 93% তো 1 মিনিটের মধ্যে বুঝিয়ে দেবে যে তারা বৈধ ভোটার। এবার যদি ওই 6%কে একটা প্রসিডিওরের মধ্যে যেতে হয়, কারণ হয় তারা মৃত, নয় তারা প্রবাসী, নয় তারা মানে অবৈধ ভোটার বা ঘুষপেটিয়া, সেটা হোক। সেটা তো একটা ছোট্ট পপুলেশন। বাকিদের কেন ভয় দেখাচ্ছেন আপনি যে বিরাট একটা কিছু হয়ে যাবে? যেই ভয় দেখান, এটা ভয়ের আবরণের দরকার নেই। এইবার ঘুষপেটিয়া ব্যাপারটা নিয়ে একটু বলতে চাই। দেখুন, মৃতগুলো বাদ হয়ে যাবে, যারা মৃত তাদের নাম, যারা প্রবাসী বাদ হয়ে যাবে। তাতে যদি পশ্চিমবঙ্গ থেকে 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 50 লাখ বাদ হয়ে যায়, আমি অন্তত ব্যক্তিগতভাবে খুশি হব যে তাহলে মানে এরা ভোট দিয়ে যাচ্ছিল। ঘুষপেট 3 রকমের হয়, এই ব্যাপারটা আমার ফিল্ড, আমি দেখেছি বহু রাজ্যে। এবং ঘুষপেটিয়া কেউ হয় ইকোনমিক কারণে, অর্থনৈতিক কারণে একটা বড় শহরে আসতে চায়, বড় দেশে আসতে চায়, এটা ন্যাচারাল। আবার ঘুষপেট এরকমও হয়, কেউ কোনো শত্রু দেশ তাকে পাঠাচ্ছে কোনো কাজ নিয়ে, যেটা টেরিস্ট যেটা আমরা বলি। আরেক রকম ঘুষপেটিয়া হয় যেটা একটা রিলিজিয়াস এজেন্ডা দিয়েও থাকে। এটা আপনারা মানুন না মানুন, আই রিয়েলি ডোন্ট কেয়ার, বাট আপনি জামাতে ইসলামীর গুগল করে দেখে নেবেন, তাদের এম হচ্ছে সারা পৃথিবীতে কঠোরতম ইসলাম ধর্ম আনার, তার জন্য যা করতে হয় করো। অর্গানাইজডভাবে তারা নানান জায়গায় মানুষ পাঠায়, ট্রেনিং দিয়ে, মাথা নিচু করে থাকো, ওখানে গিয়ে কাজ করো, ডকুমেন্ট বানাও, বিয়ে করো, সংসার করো, ভোটার হও এবং ছড়িয়ে পড়ো, যেদিন ডাক দেবো সেদিন উঠবে। এবং জামাতে ইসলামী পাকিস্তানে আছে, পাকিস্তানে একটা পার্টি আছে তেহরিকে লবাক, তাদেরও একমাত্র এজেন্ডা ওইটা যে পাকিস্তানকে আমরা সারিয়া মুসলিম দেশ বানাবো, এটা তাদের এজেন্ডা। এটার বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন, এটা রিটেন এজেন্ডা, তারা তাদের এজেন্ডা ফলো করছে। আমরা কিছু লাভ হয়তো পাই পলিটিক্যালি কোনো রকমভাবে, যদি ভোট ব্যাংক তোষণ করি, সেই স্বল্প মেয়াদী লাভের জন্য আমরা একটা বড় জিনিস হারিয়ে ফেলতে পারি।
আরে দেশটা, আমি আপনার প্রোগ্রামে একদিন 6 মাস 8 মাস আগে বলেছিলাম যে রাজ্যটাই যদি না থাকে তাহলে আপনি কবে ভোট করবেন, আর কে কি হবে, কে এমএলএ এমপি হবে, আর কারা এমএলএ নতুন টিকিট পাবে। কারণ আমি এমন অনেক রাজ্যতে দেখেছি যেখানে রাজ্যটাই ছিল না, 10 বছর রাজ্য ছিল না, কোনো পলিটিশিয়ান, তারা সব যারা বুড়ো ছিল তারা পলিটিক্যাল বাইরে চলে গেছে, যারা ইয়াং ছিল তারা বুড়ো হয়ে গেছে, তারা এখন আছে। এইবার আসি যে প্রতিটা রাজ্যে, আমি মানছি উনি যেটা কথাটা বললেন সমীরদা, যে বিহারে সত্যি ইলেকশন কমিশন ওনাদের ঘুষপেটিয়ার স্ট্যাটিস্টিক্সটা দেননি, এখন অবধি পাইনি। এবং আমি সেখানে এক স্টেপ আগে গিয়ে বলছি যে বিহারে কিন্তু একমাত্র বর্ডার আছে নেপালের সাথে, অ্যারাউন্ড সে 1500 কিলোমিটার। পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার তো বাংলাদেশের সাথে বর্ডার, আর নেপাল ভুটানের সাথেও বর্ডার আছে। এখানকার সিচুয়েশনটা আলাদা, বিহার থেকে নেপাল থেকে হাজার হাজার লোক ওইদিকে আসে না। ফলে এখানে হয়তো যদি পলিটিক্যাল সাপোর্ট নাও থাকে তাও অনেক বেশি লোক পাওয়া যাবে, সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ আমি এই লুপে ছিলাম। এবার এই যে একটা বিরোধিতা হচ্ছে এসআইআর, এটা কিন্তু আমি পছন্দ করি, এটা তো গণতান্ত্রিক ব্যাপার। যে ধরুন এটা দাবার মতো, যে দল চাইছে যে পশ্চিমবঙ্গে শাসন করবে, এখন যে দল আছে তাদের সরিয়ে তারা একটা দাবার চাল দিল, ধরুন এসআইআর, ওয়াই নট। এবং সেইখানে ওই এসআইআর লাগু হওয়ার 10 ঘন্টা আগে 500-700 আইএস WBCS অফিসার পোস্টিং করে আরেকটা দাবার চাল দেওয়া হলো, ওয়াই নট, ইটস ওকে, ফাইন, এরকম তো চলতেই পারে। কিন্তু যেটা চলতে পারে না সেটা হচ্ছে দেখে নেব, রক্তগঙ্গা বইয়ে দেব, এই কথাগুলো দয়া করে বলবেন না। তার কারণ হচ্ছে এই কথাগুলো কাশ্মীরে একজন বলতেন, তার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি নিজে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি রক্তগঙ্গা বইতে গিয়ে কোন গুহায় গিয়ে ঢুকেছেন, কারণ আমি তাকে ব্যক্তিগতভাবেও চিনি, আমি 10 বছর কাশ্মীরে ছিলাম, কোন গুহায় গিয়ে ঢুকেছেন তাকে আর খুঁজেই পাওয়া যায় না। তো এই কথাগুলো বলবেন না, তাহলে আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কারণ আপনারা এখনো তো অনেক সময় আছে, আদালতে যান, এর এগেনস্টে ফাইট করুন। একটা পার্লামেন্ট সেশন আসছে, উইন্টার সেশন, সেখানে কাঁপিয়ে দিন, আপনারা ফিরিয়ে দিন এসআইআর। কিন্তু এই রক্তগঙ্গার কথা বলবেন না, তাহলে আমার মতো সাধারণ মানুষ খেপে যাবে। এবং সাধারণ মানুষ খেপে গেলে কি হয় সেটা 2011-তে যারা ছিল কলকাতায় তারা জানে। এইরকমভাবে করবেন না যে আপনাদের কাছে পুলিশ আছে, শাসন আছে, তাই জন্য আপনারা এই কথা বলবেন। এই মানুষগুলোকে খাঁচায় পড়ুন, যারা আপনাদের বাঘ, তাদেরকে খাঁচায় পড়ুন। কারণ যদি ধরুন, আমি তর্কের খাতিরে বলছি, 60 লাখ 70 লাখ লোক বাদ গেল, তারপরে তো 7 কোটি লোক আছে ভোট দেওয়ার, আপনারা পারবেন না? আপনাদের তো এত পপুলার গভর্নমেন্ট, ভয়টা কোথায়? আপনারা ভালো ক্যান্ডিডেট দিন, ভালো স্কিমসগুলো বার করুন, সামনে থেকে আনুন এবং জিতুন। সেটা আজকে শুনেওছি একটু এইরকম ব্যাপার। এনিওয়ে, এখন বোধহয় একটুখানি বুদ্ধি ফিরেছে, কারণ যে দলের বিরুদ্ধে আপনারা লড়ছেন তাদের আপনারা যা ইচ্ছে বলুন, বাট তাদের নিজস্ব এজেন্ডা যেটা, সেইটা পূর্ণ করতে পিছপা হতে দেখিনি। সে আপনি জিএসটি বলুন, আপনি সিএ বলুন, আপনি আর্টিকেল 370 বলুন বা ওয়াক বলুন, তো এইটা তো একটা গভর্নমেন্টের এজেন্ডা, এসআইআর, এটা হবে, এইটাকে আপনারা আটকাতে পারবেন না। অরাজনৈতিকভাবে করবেন না, রাজনৈতিকভাবে আদালতের মাধ্যমে যান। না হলে কি হবে, আপনারা যদি খেলা ভণ্ডুল করে দেওয়ার খেলাটা খেলেন, তাহলে হয়তো তারাও সেটা চাইছে যে আপনারা খেলা ভণ্ডুল করবার খেলাটা খেলুন, তাহলে আমরা, সুপ্রিম কোর্টও আমাদের আর কিছু বলবে না যদি রাজ্য প্রেসিডেন্ট রুলে হয় বা ডিস্টার্বড এরিয়া অ্যাক্ট। আমি একবার বলেছিলাম 3টে ডিস্ট্রিক্ট আছে, ডিস্টার্বড এরিয়া অ্যাক্ট করে দিলে কত কোটি ভোটার বাদ চলে যাবে। আর তারপরে কি হবে, কে এমপি মুখ্যমন্ত্রী হবে, কোন মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হবে, সব জলে চলে যাবে, কিচ্ছু থাকবে না আপনাদের হাতে। আরেকটা কথা খুব শোনা যায় আজকাল, স্বতঃস্ফূর্ত জনরোষ। এই কথাটা কিন্তু মারাত্মক কথা। কারণ এই কথাটা দেখুন, আজীবন তো কেউ থাকেনি, সম্রাট অশোকও থাকেনি। তো এই কথাটা স্বতঃস্ফূর্ত জনরোষ যদি আপনাদের ওপর ব্যবহার করা হয় আজ থেকে 5 বছর পরে, তাহলে আমাদের মতো লোকগুলো কিন্তু কথা বলবে না। ফলে অনেক ভালো মানুষ আছেন আপনাদের দলে, তাদের সামনে আনুন, এই বাঘ ভালুককে খাঁচায় পড়ুন। কারণ টিভির সামনে আপনারা বলছেন, এটা আপনাদের 3য় থেকে 4র্থ বার, একটা তো অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকে, তারপরে এই রকম কথা বলে মানুষকে খেপাবেন না, তাহলে সাধারণ মানুষ যারা আছে তারাও সাইড দিয়ে চলে যাবে।
এসআইআর যদি আপনারা আদালতে গিয়ে হটিয়ে দিতে পারেন, হোয়াই নট, দ্যাট ইজ এ গুড স্টেপ, বা আপনারা আন্দোলন করুন। এইবার আমি শেষ দিকে কিছুটা কথা বলবো যে একটা ল্যাক অফ ট্রান্সপারেন্সি আছে চিফ ইলেকশন কমিশনের। কারণ আমরা দেখতে পাচ্ছি কোথাও যেন আপনি আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল যাকে মুখ হিসাবে দেখছি তাদের, এবং কেন্দ্রের প্রধান দল যারা এদেরকে কন্টেস্ট করছে, দেখছি বিএলওদের ওপর দিয়ে, ইআরওদের ওপর দিয়ে এই ইলেকশনের বৈতরণীটা পার হতে চাইছে। এটা কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক। কারণ এই মানুষগুলো কি দোষ করেছে এই রাজ্যে জন্ম নিয়ে যে তাদের ওপর আপনারা একজন বলছেন আপনারা এখানে চাকরি করেন তো দেখে নেবেও আপনাদের পরে, আর আরেকরা বলছেন যে যদি একটাই করে তো শোকজ নোটিশ করে ছাড়বো, চাকরি ছাড়িয়ে ছাড়বো, পেনশন বন্ধ করে ছাড়বো। তো এই দোটানায় কেন পড়বে তারা? এই মানুষগুলো কি দোষ করেছে? আপনারা সিস্টেম শুরু করুন, আপনারা ইমপ্লিমেন্ট করুন, ডিজিটালভাবে করা যায়। আজকাল এয়ারপোর্টে গেলে আপনাকে লাইনেও দাঁড়াতে হয় না, আপনি ডিজিটাল প্যাসেঞ্জারের সামনে দাঁড়ান, গেট খুলে যাচ্ছে। তো ইট ইজ পসিবল। আর আমাদের দেশেই তো দেখলেন তো 4-5 বছর আগে এই ফাস্ট্যাগ ছিল না, এখন এখান থেকে গাড়ি চালিয়ে আমি 7টা রাজ্য পার হয়ে যাচ্ছি, ফাস্ট্যাগ দিয়ে কোনো রকম ডিজিটালি হয়ে যাচ্ছে, কেউ জিজ্ঞেসও করছে না নাম। তো এই ব্যাপারগুলো তো করা যায়, মানুষের প্রত্যেকটা মানুষকে ডিজিটাল ম্যাপিং। আপনি বিএলওদের ওপর দিয়ে সবাই বন্দুক চালাতে চাইছে, সামও আমার এটা অত্যন্ত খারাপ লাগছে। এইবার যারা বাদ যাবে, ধরুন ভোট দিতে আপনি দিলেন না, বিহারে ধরুন কিছু লোক যারা সো কল মানে তারা মৃত না, তারা প্রবাসী না, তারা পরিযায়ী ভাবে পার্মানেন্ট সেটেল হয়ে যায়নি, বা ডুপ্লিকেট ভোটার না, তার মানে তারা অবৈধ ভোটার, হয়তো বিদেশি বা এদেশি অবৈধ ভোটার, তারা তো বাদ গেল। বাদ গেলে কি গল্পটা শেষ? না, তাদের নেক্সট স্টেপটা কি সম্বন্ধে কোনো ইঙ্গিত পাচ্ছি না। মানে তারা এই দেশেই থেকে যাবে। তার মানে আমি যখন পশ্চিমবঙ্গের কোনো বাসে উঠবো, ট্রেনে উঠবো, তারা হয়তো ভোট দেবে না, বাট ওই বাসের সিটগুলো তারা দখল করে থাকবে, হয়তো তারা হাসপাতালগুলোতে দখল করে থাকবে, কারণ আমরা তাদের চিনতে পারবো না, দে আর ইন ল্যাক্স। এবং সেইখানটাতে তাদের কি ব্যবস্থা? সেখানে সাইলেন্ট, ইলেকশন কমিশনের সেখানে কোনো দায়িত্ব নেই, তিনি চুপ আছেন। আমার মনে হয় বিএলওদের সিকিউরিটিটা অত্যন্ত, বিএলও খালি না, এআরও, এইআরও, বিএলও, দেখুন আইএএস এর ওপর থেকে সিকিউরিটির দরকার নেই, তারা তাদের ম্যানেজ করে নিতে পারবে জীবন, কিন্তু তাদের নিচে যারা আছে তাদের জন্য সিকিউরিটি প্রচণ্ড দরকার আছে। এবং কোথাও একটা সময় আছে যে দেখুন ডোর টু ডোর হবে, একটা লিস্ট পাবলিশ হবে, তারপরে সেই লিস্টের এগেনস্টে অ্যাপিল হবে, মাঝখানে একটা পার্লামেন্ট সেশন আছে, এবং আমার মনে হয় 2 মাস সময় আছে। এই সময়টা একটা বিরাট প্রশস্ত সময়, যেখানে প্রথম কথা প্রথম দিনেই 90+ লোক তো প্রথম দিনেই আউট হয়ে যাবে যে তারা রেজিস্টার্ড ভোটার, তারপরে হয়তো 10% বা 8% বা 9%-এর ডাউট থাকবে। তাদের জন্য এই সময়টা পর্যাপ্ত পরিমাণে সময় ডিজিটালি আজকের যুগে ম্যানেজ করবার। এবং আমি শুনছি কিউআর কোড এবং বায়োমেট্রিক্সও ইউজ করা হতে পারে সামনের জন্মে, এবং মানে সামনের ইলেকশনে, এর পরের, মানে আমি ইমিডিয়েটটা বলছি না। এবং সেই রকম যদি হয় অত্যন্ত আনন্দের কথা, কারণ আমার মতো লোক যারা এই সবের মধ্যে নেই, আমরা চাইব যত পারো ভালোভাবে ডকুমেন্টেড করো প্রত্যেকটা নাগরিককে, যাতে কোনো অবৈধ নাগরিক সে যে কারণেই হোক না কেন আমাদের দেশের হাওয়া বাতাস খেয়ে আমাদের দেশের সুযোগ সুবিধা ভোগ করে খালি ভোট দেওয়ার একটা বাহানায় তাকে যেন লালন পালন বা তোষণ করানো হয়, বা নতুন নাগরিক সৃষ্টিও না করা হয়। ধন্যবাদ।